নমস্কার। প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ও কথা বলবো বলে। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন আমাদের অনুষ্ঠানে। তো আজকে চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি স্বপ্না দাস ম্যাডাম। উনি একজন শিক্ষিকা এবং সঙ্গে গানও করেন। তো আজকে ওনার কাছ থেকে শুনে নেব কিছু গান এবং আলাপ আলোচনাও করে নেব। তো তার আগে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। তো আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আপনাদের এখানকার যে পরিবেশ সেটা সত্যিই পজিটিভিটি তৈরি করে। আর আমি আপনাদের এই উপস্থাপনাগুলি অনেক দিন ধরে লক্ষ্য করছি এবং আমি সকলকে বলবো যে আপনাদের এই পজিটিভ বার্তার যে উপস্থাপনাগুলি সেগুলি এখনকার সমাজে যে নেগেটিভিটি আমরা চতুর্দিকে দেখতে পাই সেটার জন্য একদম উপকারী একটা প্ল্যাটফর্ম। তাই আমি সকলকে অনুরোধ করব আপনারাও পজিটিভ বার্তায় পর্দায় চোখ রাখুন। ঠিক, আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সমাজের মধ্যে ইতিবাচক ভাবনাকে ছড়িয়ে দেওয়া। তো একদম ঠিক বলেছেন আপনি। তো প্রথমেই জেনে নেব ম্যাডাম আপনার কাছ থেকে একটু পরিচয়টা। আমার নাম স্বপ্না দাস, বিশাল করে আমার বাসা। আমি পিএমসি বাদ্যাদিকে এইচ স্কুলে এখন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। আমি একজন গ্রাজুয়েট টিচার, এতটুকুই। আর গান করি, গান আমি একটু ভালোবাসি, সেই জন্যই গানটা আমি করি। তো ম্যাডাম প্রথমে এবার আপনার কাছে আরও জেনে নেব যে এই শিক্ষকতা লাইনে কিভাবে আসা হলো? শিক্ষকতা লাইনে বলতে যাদের অবদানে আজকে আমি শিক্ষকতা লাইনে এসেছি তারা হলেন আমার মা বাবা, আমার ভাই, আমার হাজব্যান্ড। তারা যদি না থাকতো আমার মনে হয় না এই জায়গাটাতে আসা আমার পসিবল হতো। কারণ আমি যখন বিএড করি 2015-16-তে, তখন আমার বেবি খুব ছোট। মাই সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছিল এবং আমাকে বলেছিল যে তুমি শুধু তোমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো, আর কিছু চিন্তা করতে হবে না। আর আমার হাজব্যান্ড এবং আমার বাবা সবসময় বলে যে তোমার যে শিক্ষা, তুমি যা নিয়েছো শিক্ষা, তা যদি তুমি সমাজকে আবার ফেরত না দিতে পারো তাহলে তো সেই শিক্ষার কোনো সার্থকতাই নেই। ঠিক। আর আমার মনে হয় যে শিক্ষকতা এরকম একটা প্রফেশন যেখানে আমি নতুন নতুন কিছু মানে শিক্ষণীয় কিছু জিনিস আমি বাচ্চাদের দিতে পারবো। শুধু দিতে পারবো বললে ভুল হবে, আমি অনেকটা শিখেছি এবং ভবিষ্যতে আরও শিখবো আশা করি। ঠিক, একদম ঠিক। শিক্ষকতা জীবনে শিক্ষকতা আসা মানে আমি আমার ভিতরের যে নলেজটা আছে সেটা আমি বাচ্চাদেরকে দেবো এমনই না, মানে আমরা ছোটদের থেকেও কিন্তু অনেক কিছু শিখতে আমরা পারি এবং আমাদের যারা কলিগরা আছেন সেখানে তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। সব জায়গা থেকে কিছু না কিছু শেখার থাকে। আমাদের এই পরিবেশটা থেকে নেওয়ার যদি ইচ্ছা আমাদের থাকে সত্যি করে আমরা নিতে পারি, অনেক কিছু শিক্ষার আছে। তো ম্যাডাম আপনি তো বললেন গান করেন, তো কি ধরনের মূলত গান করেন আপনি? আমি যখন গান শুরু করি তখন আমি ক্লাসিক্যাল দিয়েই শুরু করি, তারপর আমি নজরুল গীতিও করি, পাশাপাশি আমি আধুনিক গান, তারপর বিভিন্ন ধরনের যে ভক্তিমূলক গান, শ্যামা সঙ্গীত, দেশাত্মবোধক গান, এই বিভিন্ন ধরনের গান আমি করি। আর এই যে বিভিন্নতা আমার মধ্যে এসেছে গানের, সেটা আরও প্রখর হয়েছে আমি যখন পিএমসি বাদ্যাদিক স্কুলে জয়েন করি। আর আমাদের যিনি ম্যাম আছেন, AHM ম্যাম শ্রীমতী উত্তরা চাকমা মহোদয়া, উনি বিভিন্ন প্রোগ্রামেই মানে আমাকে ডেকে বলেন যে দিদিমণি একটা সেই প্রোগ্রাম অনুযায়ী একটা গান আপনি করুন। ওই থেকে ধীরে ধীরে আমার এই বিভিন্ন ধরনের গান করার যে একটা প্রবণতা সেটা আরও প্রখর হয়েছে। বাহ, খুব সুন্দর। তো এরই মাঝখানে তাহলে ম্যাম একটা গান শুনে নিই আমরা। হ্যাঁ, এখন আমি যে গানটা করব সেটা যাদের অবদানে আজকে আমার এই জায়গাতে আসা তাদের উদ্দেশ্য করে আমি গানটা করছি। ঠিক আছে। এটা একটা আধুনিক গান। জীবনের যত জানা তোমাদের জন্যে প্রণাম জানাই মোরা তোমাদের চরণে। অজানাকে জেনেছি তাই অচেনাকে চিনেছি, প্রতি পদক্ষেপে তোমায় নানান রূপে পেয়েছি। জীবনের যত জানা জন্মেছি মা তোমার কোলে, প্রথম চোখে মেলি হাঁটতে শেখা, চলতে শেখা, প্রথম মুখের বুলি। বাবার হাতে ধরে মুদের পথ চলা শুরু, জীবন পথে প্রতি পদে পেয়েছি কত গুরু। সেই গুরুদের আশিস মাথায় পথ চলিতে চাই, আধার পথে আলোর দিশা যেন খুঁজে পাই। প্রণাম জানাই মোরা
জানাই, তোমাদের চরণে প্রণাম জানাই, তোমাদের চরণে প্রণাম জানাই। ধন্যবাদ। খুব সুন্দর, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে। তো ম্যাডাম, এরপরে আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রত্যেক বিদ্যালয়ে বালিকা মঞ্চ যে গঠন, এটা সম্বন্ধে আপনি কি বলবেন? বালিকা মঞ্চ, অ্যাকচুয়ালি বালিকা মঞ্চ হলো বাল্যবিবাহ রোধ করার একটা প্ল্যাটফর্মই বলতে পারেন। এটা শুরু হয়েছে বিগত আজকে 5-6 বছর হবে আমরা পেয়েছি বালিকা মঞ্চ। এই বালিকা মঞ্চের কাজ হলো বাল্য বিবাহটাকে রোধ করা। যে মেয়েদেরকে 18 বছরের নিচে বিয়ে দেওয়া হয় সেটা কিভাবে আমরা রোধ করতে পারি। আর যেহেতু আমাদের বিদ্যালয়টা সিপাহীজলা ডিস্ট্রিক্টে আছে, আর এখন ত্রিপুরাতে সিপাহীজলা ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করছে বাল্যবিবাহের জন্য, সেজন্য আমাদের দায়িত্ববোধটা অনেকটা বেড়ে যায়। বাল্যবিবাহের মধ্যে আমরা করি যে প্রত্যেক মাসে আমরা একটা বা দুটো করে, পসিবল হলে দুটো করে প্রোগ্রাম আমরা করি। সেই প্রোগ্রামে আমরা মেয়েদেরকে ডাকি, আমাদের যে স্কুলের মেয়েরা আছে, এবং তাদের মায়েদেরকে ডাকি। মায়েদেরকে ডাকার একটাই কারণ, সেটা হলো দেখা যায় যে মেয়েদের বিয়ের ক্ষেত্রে মায়েদের তৎপরতাটা বেশি থাকে। একজন যদি ভালো রোজগারে কোনো ছেলে পায়, তাহলে দেখা যায় যে মায়েরা খুব তৎপরতা দেখায় মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমরা মানে বেশিরভাগ সময় আমরা মনে করি যে মায়েদের যদি ডেকে আমরা সেটা বুঝাই যে বাল্যবিবাহটা মেয়েদের জন্য কতটা ক্ষতিকর, তাদেরকে আমরা জেনে শুনে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য ঠেলে দিই। কারণ একটা মেয়ের অপরিণত বয়সে বিয়ে হলে তার যে শারীরিক এবং মানসিক সে যে ক্ষতিগ্রস্ত হয়, তার মানে ঘাটতি বা পূরণ সেটা কখনো করা যাবে না। এই জিনিসটা তাদেরকে বোঝানোর জন্য আমরা এই বাল্যবিবাহের যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, আমরা র্যালিও করি, রোডে যে র্যালি করা হয় র্যালি করি। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের রিসোর্স পার্সন, মহিলা কমিশন বা স্বাস্থ্যকেন্দ্র, মহিলা থানা, ওইখান থেকে আমরা রিসোর্স পার্সনদের আমন্ত্রণ জানাই এবং তারা তাদের মতন করে সকলকে বুঝায় যে বাল্যবিবাহটা কোনো শুভ কোনো জিনিস না, এটা একটা অশুভ জিনিস আমাদের জন্য। আমাদের সমাজে এখন এটা একটা অশুভ একটা বার্তা, যেটাকে আমাদের রোধ করতে হবে। এবং তার জন্য বাল্যবিবাহ যে এই যে বালিকা মঞ্চ স্কুলে গঠন করা হয়েছে তা দিয়ে সম্ভব হবে না, সমাজের সকলকে একত্রিত হবে তাকে রোধ করার জন্য। তাই এই বালিকা মঞ্চেরও একটাই কথা যে আমরাও এটা চেষ্টা করছি, ওতপ্রোতভাবে চেষ্টা করছি যাতে বাল্যবিবাহটাকে রোধ করতে পারি। এটাই হলো বাল্যমঞ্চ, বালিকা মঞ্চ। ঠিক, খুব সুন্দর একটা মানে কি বলবো, মানে উদ্যোগ নেওয়া, যেটা সত্যি স্কুলের মধ্যে দিয়ে আমরা এই বালিকা মঞ্চ গঠন করে সেখান থেকে আমরা কিভাবে গার্জিয়ানদেরকে মানে আমরা করতে পারি, যে সতর্ক করতে পারি। ঠিক, একদমই তাই। তো খুব ভালো একটা এটা মানে উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর ম্যাডাম আপনার কাছে চলে যাব যে আপনি কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ বা ওদের মধ্যে গড়ে তুলতে চাইবেন আর কি। আচ্ছা, প্রথমে আমি মানবিক মূল্যবোধের কথাই বলছি। আমরা যেটা জানি মানবিক মূল্যবোধ বলতে যেটা আমরা বুঝি সেটা হলো যে একটা বাচ্চার মধ্যে আমি কিভাবে সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, আত্মের প্রতি দয়া, বড়দের প্রতি সম্মান, এই যে বেসিক জিনিসগুলি আমি তাদের মধ্যে কিভাবে গড়ে তুলতে পারবো, সেগুলি আমরা স্কুলের মধ্যে যদি আমরা সেগুলি গড়ে তুলতে চাই তাহলে তাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বসুলভ আলোচনা করতে হবে। কারণ বাচ্চা তো, তাদের সঙ্গে যদি আমি খুব সিরিয়াসভাবে জিনিসগুলি বুঝাতে যাই তারা সেটা বুঝতে চাইবে না। সেই জন্য আমার মনে হয় তাদের সঙ্গে বন্ধুত্বসুলভভাবে মিশে আমি যদি তাদেরকে স্টোরির মাধ্যমে, বিভিন্ন ধরনের ছোটো ছোটো গল্পের মাধ্যমে তাদেরকে এই জিনিসগুলি বুঝাই যে বড়দের সম্মান করা, বা এরকম আমরা জানি সবসময় যে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। তুমি যদি বড়দেরকে সম্মান করো, আদর করো, সেটা যে কতটা জরুরি একটা সমাজের মধ্যে প্রকৃত মানুষ হতে গেলে এই বেসিক জিনিসগুলি তোমার থাকতে হবে। তাছাড়া এখন আমাদের স্কুলে স্মার্ট টিভি রয়েছে, সেই টিভিতে আমরা বিভিন্ন ধরনের এই ধরনের যে জিনিসগুলি, মানবিক মূল্যবোধের যে স্টোরিগুলি, সেগুলি তাদেরকে আমরা দেখাতে পারি এবং ক্লাসের পাশাপাশি তাদের সঙ্গে আমরা এগুলি নিয়ে আলোচনাও করতে পারি যে আর্তের কিভাবে তাদেরকে সহায়তা করা দরকার। কেউ যদি তোমার কাছে সমাজে সাহায্য চায় তাকে তুমি কিভাবে সাহায্য করবে, তুমি সাহায্য করলেই তোমাকে আরেকজন তোমার অসুবিধাতে তোমাকে সাহায্য করবে। এই জিনিসগুলি তাদেরকে বুঝাতে হবে ক্লাসের মধ্যে, ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা বুঝাতে পারবো। তাছাড়া এই যে দেশপ্রেম জিনিসটা আপনি বলছিলেন, দেশপ্রেমটা আমরা জাগাতে পারি আমাদের যে বিশেষ দিনগুলি রয়েছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, ওই দিনগুলির সম্পর্কে তাদের সঙ্গে, ওই যে দিনগুলির যথার্থতা সম্পর্কে আমরা যদি তাদের সঙ্গে আলোচনা করি বা ক্লাসের মধ্যে
এই যে জাতীয় পতাকা, আমাদের যে বিশেষ দিনগুলি, সেগুলি নিয়ে কিছু লিখতে দেই তাদেরকে। হ্যাঁ, আমার মনে আমরা হয় কিভাবে স্বাধীনতাটা পেলাম। হ্যাঁ। আমাদের যে ফ্রিডম ফাইটার রয়েছেন, তারা নিজেদের রক্ত ঝরিয়ে কিভাবে স্বাধীনতাটা এনে দিয়েছে আমাদেরকে, ওই জিনিসগুলি তাদের সঙ্গে আলোচনা করলে আমার মনে হয় ধীরে ধীরে, একবারে তো আর হবে না, ধীরে ধীরে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। ঠিক, একদম ঠিক কথা বলেছেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম, আপনি যে এই যে বালিকা মঞ্চ সম্বন্ধে যে বললেন, তো সত্যি এটা একটা উদ্ভাবনী, মানে খুব সুন্দর একটা মানে কি প্রস্তুতি, যেটা কিনা আমাদের আগামী দিনের বালিকা বলুন বা বর্তমান যে বালিকা, তাদের জন্য খুবই একটা উপকৃত হবে তারাও, এবং বাবা মাকে সত্যি এটা শিক্ষণীয় শিক্ষা দেওয়া দরকার ওনাদেরকে এই বিষয়টা নিয়ে। তো এই বিষয় নিয়ে যদি একটা গান আমাদেরকে শোনান। হ্যাঁ, কাজী নজরুল ইসলামও বলে গেছেন যে মেয়েদের মধ্যে এরকম শক্তি আছে যে তারা ইচ্ছে করলে পৃথিবীকে বদলে দিতে পারে। উনি বলেছেন যে জাগো নারী জাগো বন্নিশিখা। আমি কাজী নজরুল ইসলামের এই গানটি করছি এখন। ঠিক আছে। জাগো নারী জাগো বন্নিশিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্নিশিখা, দিকে দিকে মেলিত বলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা, দিকে দিকে মেলিত বলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্বদাহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বন্নিশিখা, জাগো নারী জাগো বন্নিশিখা। ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো সত্যি একটা নারীদের নিয়ে গান। এইভাবেও যে আমাদের যে যারা আছেন, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, খুব সুন্দরভাবে লিখে গেছে আমাদের নারীদেরকে নিয়ে আর কি। তো এরপর ম্যাডাম আপনার কাছ থেকে জানতে চাইবো যে একটা স্কুলে শিক্ষকতা এবং শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে, তাদের মধ্যে বন্ডিংটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে একজন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটা, সেটা স্নেহ এবং শাসনের সংমিশ্রণ হতে হবে। আমি আমার যে বাচ্চারা আছে তাদের যে গুণগুলি, সেগুলিকে দেখে তাদেরকে আমি আরও অ্যাপ্রিসিয়েট করব। তারা যে ভালো ভালো কাজগুলি করবে সেগুলিকে আমি সমর্থন জানাবো, দরকার হলে পুরস্কৃত করব। কিন্তু তারা যদি দেখি যে আমার সামনে এরকম কোনো ভুল করছে বা কিছু করছে, সেক্ষেত্রে আমি শাসনও করব। যেরকম আমি আমার বাড়িতে আমার বাচ্চার সঙ্গে যেটা করি, তাকে ভুলটাকে ভুল বুঝাই, ভালোটাকে ভালো বুঝাই, সেই জ্ঞানটা তাকে আমি দিই, ছোটোবেলা থেকে দিচ্ছি। সেটা যেহেতু স্কুলের বাচ্চারা আমার সন্তান সম, তাদেরকে আমি সেই শিক্ষাটাই দিয়েই বড় করব। তখন এই জন্য আমার মনে হয় যে একজন শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটা এরকমই হওয়া উচিত। তাকে আমি শাসনও করব, কিন্তু স্নেহের মধ্যে দিয়ে। আর যখন তাকে আমি স্নেহ করব, তার মধ্যে শাসনটাও থাকবে। ঠিক ঠিক, একদমই ঠিক বলেছেন। এরপরে জানতে চাইবো যে একজন দুর্বল ছাত্র বা ছাত্রী বলুন, কিভাবে তাদেরকে মোটিভেট করেন আপনি? একজন দুর্বল ছাত্রকে মোটিভেট, এটা আমার ব্যক্তিগত, আমি মনে করি যে একজন দুর্বল ছাত্রকে কখনো বুঝাতে দেব না আমি যে সে দুর্বল। কারণ প্রত্যেকটা দুর্বল, মানে যাকে আমি দুর্বল বলছি, দুর্বল বলতে সে হলো, মানে কোনো বাচ্চা এরকম হয় সে রিডিং পড়তে পারে না, বা তার পড়ার প্রতি মনোযোগটা নেই, বা কোনো এরকম বাচ্চা আছে যারা স্পেলিং মিস্টেক করে। সেই যে দুর্বলগুলি, আমার প্রথমত হলো তাকে আমি কখনো এটা বলতে পারবো না যে তুমি দুর্বল বা তুমি এটা পারছো না করতে, কেন পারলে না। হ্যাঁ, তার মধ্যে এই যে না জিনিসগুলি তার মধ্যে আমি ঢুকাতে পারবো না। তাকে আমি সবসময় এপ্রিসিয়েটই করে যাব, মোটিভেট করে যাব যে তুমি পারছো, তুমি পারবে, তুমি চেষ্টা করো, তুমি পারবে, তোমার মধ্যে সেই প্রতিভাগুলো আছে যাতে তুমি এগুলি করতে পারো। আরেক দিক দিয়ে প্রথমে আমার কি করতে হবে, দুর্বল বাচ্চাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তারা কোন কোন ক্ষেত্রে দুর্বল। এবার সেই জিনিসগুলিকে আইডেন্টিফাই করে প্রথমে সেগুলিকে সংশোধন করার চেষ্টা করতে হবে আমাকে। যদি কোনো বাচ্চা রিডিংয়ে দুর্বল হয়, তাহলে আমি যখন ক্লাসে যাই, যেটা আমি করি সবসময়, একদিন বাদে বাদে আমি ক্লাসে রিডিং পড়াটা পড়াই। রিডিং পড়ায় যখন, তাহলে ওই দিন আমি কি করব, ওই যেই বাচ্চাটা রিডিং পড়তে পারছে না, তাকে আমি বেশি করে পড়াবো রিডিং, কারণ আমার জানা আছে যে ওই বাচ্চাটা পারছে না। তাহলে প্রথমে তাদের দুর্বলতাগুলি আমার আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলিকে সংশোধন করার চেষ্টা করতে হবে। আরেকটা করতে পারি আমি, যদি আমি এই যে তাদের লেজার পিরিয়ডে আমি যদি 5 মিনিট বা 10 মিনিট নিয়ে তাদেরকে একটু আলাদাভাবে বসিয়ে আমি তাদের সেই প্রবলেমগুলিকে সলভ করতে পারি,
একটু একটু করে, একদিনে দুদিনে তো আর সম্ভব হবে না, এটা ধীরে ধীরে আমাকে সংশোধন করতে হবে। আমি এভাবেই আস্তে আস্তে দুর্বল বাচ্চাদের আমি তাদেরকে ওই দুর্বলতার জায়গা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে একদম ঠিক, যে পিছিয়ে পড়া বাচ্চা যারা ক্লাসের মধ্যে ঠিক কিভাবে এগিয়ে আনতে হয় সেই প্রসেসটাই আমরা জানতে পারলাম ম্যাডামের কাছ থেকে। তো ম্যাডাম এরপরে জানতে চাইবো যে আপনি তো শিক্ষকতার মধ্যে অনেক দিন আছেন, তো আপনার কাছে জেনে নেব যে একটা ছেলে বা মেয়ে কিভাবে আমাদের গড়ে তোলা উচিত বলে আপনি মনে করেন? একটা ছেলে বা মেয়েকে গড়ে তুলতে গেলে আমার প্রথমেই তাদের মধ্যে মনুষ্যত্ববোধের সৃষ্টি করতে হবে। এখন সমাজে যেটার ঘাটতি খুব বেশি, আমরা যখন কোনো একটা অন্নপ্রাশনে যাই কোনো বাচ্চার বা কারো বার্থডেতে যাই, আমরা কিন্তু তাকে এই বলেই আশীর্বাদ করি যে তুমি মানুষের মতো মানুষ হও। এখন কিন্তু আমরা সেটা বলি না যে তুমি ইঞ্জিনিয়ার হও বা তুমি ডাক্তার হও, কারণ এই কথাটা আমাদের মুখে চলে এসছে যে মানুষ হওয়া খুব দরকার। এবার তার ভিতরে যদি আমি মনুষ্যত্ববোধ ঢুকাতে চাই, তাহলে তাকে আমার সব পরিবেশটা আমাকে সেরকম করতে হবে। আমি যদি বাড়িতে যদি নিজের বাচ্চাকে শিক্ষা দিতে যাই, আমার বাড়ির পরিবেশটাকেও সেরকম করে গড়ে তুলতে হবে, কারণ বাচ্চারা হলো অনুকরণের মাধ্যমে শেখে, তারা যা দেখবে তাই শিখবে। যদি মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না থাকে বা বাড়ির বড়দের সঙ্গে ছোটদের সম্পর্ক ভালো না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চারাও সেরকমই করে, তাদের মধ্যে সেটা ফুটে ওঠে। আর বিদ্যালয়ে যেটা আমরা করব, তাদেরকে আমরা এরকম না যে এই জিনিসগুলি শেখানোর জন্য বা মনুষ্যত্ববোধের শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে আলাদা আলাদা করে আমার ক্লাস নিতে হবে। আমি ক্লাসের ফাঁকে ফাঁকি তাদেরকে আমি এই ধরনের শিক্ষা দেব যে বাড়িতে তোমরা মা বাবার সঙ্গে কীভাবে ব্যবহার করবে, মানে যারা শিক্ষিকা রয়েছেন তাদেরকে কতটা সম্মান করবে, আদর করবে, বা বাড়ির যে ছোটরা রয়েছে তাদের কতটা যত্ন করবে। এই যে ছোট ছোট জিনিসগুলি, সেটা আমার মনে হয় যে সমাজে, আজকের সমাজে এটা খুব দরকার, যেটার ঘাটতি আমরা এখন যে নতুন জেনারেশন তার মধ্যে দেখতে পাই। একদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপরে জানতে চাইবে শিক্ষকতার জীবনে একটা স্মরণীয় ঘটনা যদি আপনার কাছে জানতে পারি বা শুনতে পারি। আমার চাকরি যে আমি করছি 8 বছর হয়েছে, তার মধ্যে অনেক স্মরণীয় ঘটনাই রয়েছে বিদ্যালয়ে আমার। তার মধ্যে একটি স্মরণীয় ঘটনা যেটা আমার অন্তর ছুঁয়ে গিয়েছে এবং আমার মনে হয় আমি যতদিন পৃথিবীতে আছি সেটা কখনো আমার স্মৃতি থেকে মুছবে না। সেটা হলো, একদিন আমি ক্লাস নিচ্ছিলাম, ক্লাস 7-এর ক্লাসে, সেকেন্ড পিরিয়ডে হবে। আমার আগে থেকেই মাথা ব্যথা ছিল, তো ক্লাসে ঢোকার পর কিছুক্ষণ পরে মাথা ব্যথাটা বেড়ে যায়। তখন বাচ্চারা সবাই যেটা জিজ্ঞেস করে, ম্যাম কী হয়েছে কী হয়েছে, তা আমি বললাম কিছু না, একটু মাথা ব্যথা করছে, ঠিক আছে তোরা তোদের মতন করে যে পড়াটা দিয়েছে ওটা লেখ, কিছু হবে না, সেরে যাবে। তা আমি তো যথারীতি ক্লাস টাস করে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আমি স্টাফ রুমে বসে আছি, লেজার পড়েছে। হঠাৎ করে ওই ক্লাসে একটা বাচ্চা যার নাম জয় দেবনাথ, হ্যাঁ, তো ও এখন ক্লাস 10-এ আছে। ও হঠাৎ করে আসলো যে ম্যাম আসি, আমি বললাম হ্যাঁ আসো। এসে আমার হাতে একটা ওষুধ দিয়ে দিল, বললো যেটা ম্যাম এটা মাথা ব্যথার ওষুধ, এটা মার থেকে বলে আপনার জন্য নিয়ে এসেছি। তাই আমি বললাম তুই বাড়িতে চলে গেলি কাউকে না বলে? না আমি স্যারকে বলেছি, আর আমার বাড়ি তো এই স্কুলের পাশেই, স্কুলের মাঠের পাশে, আমি মাকে বলে আপনার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, সেই জন্য আপনার জন্য এই বড়িটা নিয়ে এসেছি। ওই যে সময়টা, মানে এটা মনে হলে আমার মনে হয় যে মানে আমি ওর কিছুটা হলো আমি ওর অন্তরের জায়গাটা ছুঁতে পেরেছি। একজন শিক্ষিকা হিসেবে আমার মনে হয় এর থেকে আর বেশি সার্থকতা জীবনে কিছু নেই। একটা বাচ্চার মনকে ছুঁয়ে যাওয়া, তার যে মা যে কষ্ট পাচ্ছে, ম্যাডাম যে কষ্ট পাচ্ছে সে ফিল করছে, হ্যাঁ ফিল করছে, সে তার যে মা বা বড় দিদির যে স্থানটা সে আমাকে দিয়েছে, বা দৌড়ে বাড়িতে চলে গেল, টিফিন করলো না, আগে বাড়িতে গিয়ে ম্যামের জন্য বড়িটা নিয়ে এলো, ওইটা আমার জন্য মানে একটা বড় একটা স্মৃতির একটা জিনিস, সবসময় থেকে যাবে আমার স্মৃতিতে ওইটা। ঠিক এরকম কিছু স্মরণীয় মুহূর্ত আমাদের কাজে মানে চলার পথে আমরা পেয়ে থাকি আর কি, সেগুলো মনে দাগ কেটে যায় আমাদের। ঠিক, তো ম্যাডাম এই প্রসঙ্গে কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করলাম সেই প্রসঙ্গে যদি একটু গান একটা শুনতে চাই আমরা আর কি। হ্যাঁ, এখন যেহেতু আমি শিক্ষক শিক্ষার্থী নিয়ে আলোচনা করছি, আমি একটা তাদেরকে নিয়েই, শিক্ষক শিক্ষিকা নিয়ে একটা গান করছি, একটা ভক্তিমূলক গান। ঠিক আছে, আমরা শুনে নেব একটা ভক্তিমূলক সঙ্গীত। গুরু কি ধন চিনলি না মন, শিক্ষা বিহনে মনে রে, মানব জীবনে মনে রে, শিক্ষা বিহনে। গুরু কি ধন চিনলি না মন, গুরু কি ধন চিনলি না মন, শিক্ষা বিহনে মনে রে, মানব জীবনে মনে রে,
শিক্ষা বিহনে নররূপে এসে ধরায় জনে জনে ডেকে ডেকে সে নাম বিলায়, দয়াল সে প্রেম বিলায়। নররূপে এসে ধরায় জনে জনে ডেকে ডেকে সে নাম বিলায়, দয়াল সে প্রেম বিলায়। পারে যাবি গুরুর কৃপায়, পারে যাবি গুরুর কৃপায়, নামের সুধা পানে মনে রে, মানব জীবনে মনে রে, মানব জীবনে। গুরু কি ধন চিনলি না মন, গুরু কি ধন চিনলি না মন, শিক্ষা বিহনে মনে রে, মানব জীবনে মনে রে, মানব জীবনে। ধন্যবাদ। বাহ, অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে। তো ম্যাডাম, আপনি তো গান করেন, তো বলবো যে লেখাপড়ার পাশাপাশি এই গানটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? আমি মনে করি গানটা খুবই জরুরি, কারণ গানটাকে আমরা সবসময় এটা আমরা দুঃখেও করি, সুখেও করি, বা আমরা যদি বিরহেও থাকি তখনও করি। এটা যারা আমরা গান করি তারাও করি, যারা গান করি না তারা গুনগুন করেও করি। কারণ এটা কি করে, আমাদের মনটাকে রিফ্রেশ করে। আর বাচ্চারা তো এমনিই তারা পড়া যদি ক্লাসের পর ক্লাস ক্লাসের পর ক্লাস টানা হয়, তারা কি হয় একটা সময় পর বোর ফিল করে, অনিচ্ছা সত্ত্বেও সেটা করে। কারণ ফিফথ পিরিয়ডের পরে তাদের মধ্যে আমি ওই সেরকম ফার্স্ট পিরিয়ডের যে অ্যাক্টিভিটিটা বা তাদের যে অ্যাক্টিভনেসটা সেটা দেখতে পাই না। তা আমার মনে হয় যে প্রত্যেকটা বিদ্যালয়ে যদি 5 বা 6 পিরিয়ডের পরে যে 7 পিরিয়ডটা থাকে, তখন যদি এরকম সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, শুধু গান বলবো না, সেখানে আমরা যে কোনো কোকারিকুলাম অ্যাক্টিভিটিসই করতে পারি। সেটা গান হোক, নাচ হোক, খেলাধুলা, অনেকে ড্রয়িং করতে ভালোবাসে, এগুলি খুব দরকার। আরেকটা জিনিস হয়, তাতে কি হয়, বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চারা আছে যারা নিজেদেরকে গুটিয়ে রাখে। সেই বাচ্চাদেরকে তাদের যে প্রতিভাগুলি আছে সেগুলিকে আমরা টেনে বের করতে পারি। অনেক সময় এরকম হয়, আমরা ডাকি বিভিন্ন প্রোগ্রামে, তুমি গান করবে এসো, তুমি নাচ করবে এসো, অনেকে আসতে চায় না, অনীহা দেখাই। আমরা যদি বিভিন্ন ধরনের ছোটো ছোটো 7 পিরিয়ডে বা 6 পিরিয়ডে এরকম প্রোগ্রাম করি, তাহলে দেখা যায় অনেক বাচ্চারা ধীরে ধীরে করে হলেও তারা উঠে আসে। এরকম হয়েছে আমাদের স্কুলে ক্লাস 6-এরই কয়েকটা বাচ্চা, ম্যাডাম হঠাৎ করে একদিন বললো যে একটা দেশাত্মবোধক ড্রামা করানোর জন্য। তো আমি ক্লাস 6-এ গেলাম, গিয়ে কয়েকটা বাচ্চাকে আনলাম। তারা প্রথমে বলছিল, না ম্যাম আমি পারবো না এগুলি করতে। আমি বললাম, আরে পারবি, তুই চলে আয় না। আসলো 5-6 জন বাচ্চা এলো, তারা একটা ড্রামা করলো। আমিও কোনোদিন ড্রামা করিনি, ম্যাডাম আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই অনুযায়ী করেছি। একটা মিম, অঙ্গভঙ্গির মাধ্যমে যে ড্রামাগুলি হয় সেগুলি, তারা ড্রামাগুলিকে এরকমভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমি জানি না এটা আমার সার্থকতা, তাদের সার্থকতা বেশি ওটার মধ্যে। তারা এতটা এফোর্ট ঢেলেছে এটার মধ্যে, খুব সুন্দর করে সেটা ফুটিয়ে তুলেছে। এবং যখন প্রোগ্রামের দিন সেটা তারা প্লে করলো, সবাই খুব প্রশংসা করলো। এবং একটা সময় পরে 1-2 মাস পরে সেটা আবার ডিস্ট্রিক্ট লেভেলে গিয়েছিল, এবং ওখান থেকেও তারা প্রাইজ নিয়ে এসেছে। তো আমার মনে হয় যে এগুলি খুব দরকার বিদ্যালয়ে। ঠিক, পড়াশোনার পাশাপাশি যদি এগুলো করে, তারা একটু পড়াশোনার প্রতি একটু ফিলিংসটা একটু সুন্দর হতে পারে। ঠিক, একদমই তাই। তারা আবার ফিরে আসতে পারে আবার পড়াশোনার জগতে, যদি একটু পড়াশোনা থেকে একটু বিরতি নেয়, মাইন্ডটা একটু ফ্রেশ হয়। ঠিক, একদমই তাই। তো এরপর জানতে চাইবো যে স্মার্ট ক্লাস ছাত্রছাত্রীদের জন্য কতটা জরুরি, বা তাদের ক্ষতি করছে না কি করছে, একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। একদমই ক্ষতি করছে না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্মার্ট টিভি বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। যেটা আমরাও এটা করি, আমরা যদি কোনো কিছু শুনি সেটা আমরা যতটা না মনে রাখতে পারি, তার থেকে বেশি মনে রাখতে পারি সেটাকে যদি আমরা দেখি। দেখা আর শোনাটা একসাথে যখন হয়, তখন সেটা আমরা মেমোরির মধ্যে অনেক দিন অবধি ধরে রাখতে পারি। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের যখন কোনো ক্লাস করানো হয়, সেটা আমাদের বিদ্যালয়ের প্রত্যেক টিচারই স্মার্ট টিভি ইউজ করেন। এবং দেখা গেছে তাদেরকে যদি আমি ধরুন কালকে আমি তাদেরকে যে গল্পটা বা কবিতাটা পড়াবো, সেটা যদি আমি আগের দিন তাদেরকে ওই টিভিতে শো করে প্লে করে দেখাই, দেখা যায় যে তারা খুব মনোযোগ সহকারে এবং তারা খুব এনজয় করে ওই জিনিসটাকে, মনোযোগ সহকারে সেটা দেখছে। এবং পরের দিন আমি যখন সেটাকে পড়াই, তারা সেটা ইজিলি ক্যাপচার করে নিচ্ছে। তো এটা ধরাই যায় যে খুব ভালো একটা
পদ্ধতি, খুব ভালো একটা পদ্ধতি নিয়েছেন, যেটা বাচ্চাদের অনেক উপকারে আসছে। ঠিক। তাছাড়াও আমরা এই স্মার্ট টিভির মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখাই, যে তাদেরকে যে আরও বিকশিত করব, সেই ধরনের প্রোগ্রাম আমরা বিভিন্ন সময় তাদেরকে দেখাই। মানে তারা যে জিনিসটা পড়ছে সেটা যদি গল্পের আকারে তারা ছবির মাধ্যমে যদি দেখতে পায়, তখন তাদের স্মৃতিতে সেটা আরো সুন্দর করে ধরে তারা রাখতে পারে। যখন পরদিন যখন গল্পটা পড়বে, তখন সেই পিকচারগুলি তাদের চোখের সামনে ভাসে। তো ভাসলে কি তাদের মনেও থাকে, অনেকদিন মনে থাকে। ঠিক, একদমই তাই। তো এই প্রসঙ্গে একটি গান আমরা শুনে নেবো আবারও ম্যামের কাছ থেকে। এখন আমি একটা কিছুদিন আগে আমাদের যে সামার ক্যাম্পটা গিয়েছিল, সেই সামার ক্যাম্পের মূল যে ভিতটা ছিল সেটা হলো ভারতীয় ভাষা। সেটার একটা মোটিভ ছিল যে আমরা যে ভাষাগুলি সবার তো যার যার মাতৃভাষা আছে, তার পাশাপাশি আমরা যাতে একটা অন্য ভাষা যাতে আয়ত্ত করতে পারি। আর আমার মাতৃভাষা যেহেতু বাংলা, তাই আমি বাংলা ভাষাটাকে নিয়ে একটা গান করছি। যে ভাষায় প্রথম আমি বলেছিলাম মা, তার সাথে কোনো ভাষার হয় না তুলনা। সেই তো আমার প্রাণের ভাষা, কবিতার গানের ভাষা। সেই তো আমার প্রাণের ভাষা, কবিতার গানের ভাষা। বাংলা ভাষা মাতৃভাষা, এ ভাষাই আমার মা। বাংলাই আমার মা, এ ভাষাই আমার মা। বাংলাই আমার মা। এ ভাষায় কবি গুরু লিখেছেন গল্প ছড়া। এ ভাষায় অ আ ক খ হাতে খড়ি লেখা পড়া। এ ভাষা মরণকালেও ভুলতে পারবো না। এ ভাষা মরণকালে ভুলতে পারবো না। এ ভাষাই আমার মা, বাংলাই আমার মা। এ ভাষাই আমার মা, বাংলাই আমার মা। হতে পারে তোমার কাছে অন্য ভাষা প্রিয়, আমার কাছে বাংলা ভাষা সেরা জেনে নিও। হতে পারে তোমার কাছে অন্য ভাষা প্রিয়, আমার কাছে বাংলা ভাষা সেরা জেনে নিও। এ ভাষা অহংকারে আমার চেতনা। এ ভাষা অহংকারে আমার চেতনা। এ ভাষাই আমার মা, বাংলাই আমার মা। এ ভাষাই আমার মা, বাংলাই আমার মা। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে। তো সত্যি খুব সুন্দর একটা গান শুনে নিলাম আমাদের বাংলা ভাষা নিয়ে। তো আমরা বাংলা নিয়ে কথা বলি, আমরা বাঙালি, তো আমরা এই কারণে আমরা গর্বিত যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি। সত্যি আমরা গর্বিত, সকলেই আমরা গর্বিত। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে ম্যাডামকে জিজ্ঞেস করে নেবো যে আমাদের যে বর্তমানে যে বাচ্চারা রয়েছে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বার্তা দেবেন, যে তারা কিভাবে গড়ে উঠতে পারে, একটু যদি বলে দেন আমাদেরকে। আমি সকলকে এটাই বলবো, বা আমারও একটা ছোট বাচ্চা আছে, আমিও তাকে সেভাবেই বড় করার চেষ্টা করছি। আমি কতটা পারবো সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। আমার মনে হয় এখনকার বাচ্চাদের, আমার এই যে আগেও যেটা বললাম, মনুষ্যত্বের শিক্ষাটা প্রথমে দেওয়াটা খুব জরুরি, কারণ সেটার খুব অভাব। প্রত্যেকটা বাচ্চার হাতে এখন মোবাইলে আমরা যেটা নেতিবাচক দিকটাই আমরা বেশি দেখি, বাচ্চারাও দেখে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাচ্চাদের হাত থেকে মোবাইলটা নিয়ে তাদেরকে যদি আমি খেলাধুলার দিকে একটু ঝুঁকিয়ে দিই, খেলাধুলা করি, বা তাদের সঙ্গে আমরা নিজেরাও করলাম খেলাধুলা, তাহলে আমার মনে হয় বাচ্চারা অনেকটা ইতিবাচক দিকে তারা চলে আসবে। এবং যেটা আমাদের যে বড়দের প্রতি যে সম্মান জিনিসটা, তাদেরকে আমাদের ছোটোবেলা থেকে শিখাতে হবে। এবং আমার মনে হয় যে ধর্মীয় যে জিনিসগুলি তাদের ভিতরে আমি একটু একটু করে ঢুকাতে যদি পারি, ছোট থেকে যদি ঢুকাতে পারি। কিছু না, এই তো যেমন স্নান করে ঠাকুরকে নমস্কার করা, হ্যাঁ, ঠাকুরের চরণে একটা ফুল দেওয়া, এই ছোট ছোট জিনিসগুলির মাধ্যমে আমার মনে হয় যে ইতিবাচক দিকগুলি তাদের মধ্যে জাগ্রত হতে পারবে। ঠিক, যেটা খুব দরকার এখন আমাদের সমাজে। একদমই ঠিক।
ধন্যবাদ ম্যাডামকে, সত্যি খুব ভালো লাগলো আপনার সাথে আজকের আলোচনা। তো আমাদের আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। তো আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে উপস্থিত আমাদের ম্যাডামকে, ম্যাডামের মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। তো আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।